মহসিন সাহেব গাড়ির গতি আরো বাড়িয়ে দিলেন। তিনি লক্ষ্য করেছেন দ্রুত গতি তাকে চিন্তায় সাহায্য করে, যদিও এই মুহূর্তে তেমন কোনো চিন্তা তার মাথায় নেই। স্পষ্টভাবে নিশানাথ বাবুর কথা তার মনে আসছে। দীপাও আজ সকালে চুল পড়ার কথা বলেছিল। লোকটির দিন বোধহয় শেষ হয়ে আসছে। হঠাৎ ভালো মন্দ কিছু হয়ে গেলে সমস্যা হবে। ডেড বডি কি করা হবে? হিন্দুদের দেহ সৎকারের অনেক সমস্যা আছে বলে শুনেছেন। নিশানাথ বাবুর আত্মীয় স্বজন ঢাকায় কেউ আছেন কিনা তা জিজ্ঞেস করা হয়নি, জানা থাকা দরকার। একজন ডাক্তার নিশানাথ বাবুকে দেখছেন। ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না, তার শরীর এখন ভালোই লাগছে, তবু দীপা ডাক্তার আনিয়েছেন। এখন দাঁড়িয়ে আছেন ডাক্তারের পাশে। ডাক্তার সাহেব বললেন, আপনার অসুবিধা কি? নিশানাথ বাবু বললেন, তেমন কোনো অসুবিধা নেই। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে দীপার দিকে তাকালেন। দীপা বললেন, দেখুন না, হঠাৎ ওর মাথার চুল সব পড়ে গেল। এটা এমন কিছু না, অন্য কোনো অসুবিধা না থাকলেই হলো। আছে অন্য কোনো সমস্যা? জি না, মাঝে মাঝে খুব মাথার যন্ত্রণা হয়, এখনো হচ্ছে। জি না। দীপা বললেন, ওর সাইনাসের সমস্যা আছে, বেশি করে লেবুর শরবত খাবেন। ভিটামিন সি এই ক্ষেত্রে খুব উপকারী। ভিটামিন সি কে এখন বলা হচ্ছে সেরা ভিটামিন। ডাক্তার সাহেবের বোধহয় বাড়ি যাবার তাড়া আছে, দ্রুত কাজ সারতে চাইছেন। দীপা বললেন, আপনি দয়া করে ওর প্রেশারটা একটু দেখুন। ডাক্তার সাহেব ব্যাগ খুলে অপ্রসন্ন মুখে প্রেশারের যন্ত্রপাতি বের করলেন। প্রেশার মাপার আর কোনো ইচ্ছা ছিল না। এই ডাক্তার এ বাড়িতে প্রথম এসেছেন। এদের ডাক্তার হচ্ছে দীপার ছোট বোন ত্রিনা। আজ ত্রিনাকে পাওয়া যায়নি। তার বোধহয় আজ হাসপাতালে নাইট ডিউটি পড়েছে। আপনার প্রেশার নর্মাল, আপনার বয়সের তুলনায় খুবই নর্মাল। দীপা বললেন, চাচা, আপনার অন্য কোনো সমস্যা থাকলে বলুন। নিশানাথ বাবু বললেন, আমার আর কোনো সমস্যা নেই মা। স্বপ্নের কথা বলুন। ডাক্তার সাহেব বললেন, কিসের স্বপ্ন? দীপা বললেন, চাচা কি একটা স্বপ্ন যেন বারবার দেখছেন। বলুন না চাচা, ডাক্তারদের কাছে কিছু গোপন করতে নেই। নিশানাথ বাবু বিব্রত গলায় বললেন, একটা মেয়ে, তার নাম নাসিমা, কামিজ পরা, মেয়েটার খুব মন খারাপ। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে বললেন, আপনি কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। স্বপ্নের কথা বলছি, মানে গুছিয়ে বলতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে। মানে? নিশানাথ বাবু থেমে গেলেন এবং অবাক হয়ে ডাক্তারের দিকে তাকালেন, কারণ কথা বলতে বলতে হঠাৎ তার মনে হলো এই ডাক্তারের নাম মাসুদুর রহমান। ডাক্তার সাহেবের স্ত্রীর নাম ইয়াসমিন। তাদের 3 ছেলে। বড় ছেলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পিছলে পড়ে হাতের একটা হাড় ভেঙেছে। হাড়টা ঠিক মতো সেট হয়নি বলে ডাক্তার সাহেব খুব চিন্তিত। নিশানাথ বাবু ভেবে পেলেন না এইসব কথা তার মনে আসছে কেন। তিনি কি পাগল হয়ে যাচ্ছেন? বোঝাই যাচ্ছে এইসব তার কল্পনা। ডাক্তার সাহেবের নাম নিশ্চয়ই মাসুদুর রহমান নয়, তার স্ত্রীর নামও নিশ্চয়ই ইয়াসমিন নয়। অথচ তার কাছে মনে হচ্ছে এটাই সত্যি। এরকম মনে হবার কি কারণ থাকতে পারে? ডাক্তার সাহেব বললেন, স্বপ্নের ব্যাপারটা তো শেষ করলেন না। নিশানাথ বাবু বললেন, ওই সব কিছু না, বাদ দিন। মাথা গরম হয়েছিল, তাই আজে বাজে স্বপ্ন দেখেছি, এখন আর দেখি না। আমি আপনাকে ট্রাঙ্কুলাইজার দিচ্ছি, শোবার সময় একটা করে খাবেন। জি আচ্ছা। কয়েকদিন বিশ্রাম নিন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, সব ঠিক হয়ে যাবে। মাথার চুল নিয়ে মোটেও ভাববেন না, নানান কারণে মাথার চুল পড়ে যেতে পারে, এটা কিছুই না। ডাক্তার সাহেব ব্লাড প্রেশারের যন্ত্রপাতি ব্যাগে ভরছেন। নিশানাথ বাবু আচমকা বললেন, ডাক্তার সাহেব, আপনার নাম কি মাসুদুর রহমান?
ডাক্তার সাহেব হাসি মুখে বললেন, জি, আপনি কি আমাকে চেনেন? জি চিনি। আপনার ছেলের হাত জোড়া লেগেছে? লেগেছে, তবে একটু সমস্যা আছে বলে মনে হয়। আপনি কি আমার ছেলেকেও চেনেন নাকি? নিশানাথ বাবু হাঁ সূচক মাথা নাড়লেন। ডাক্তার সাহেব বললেন, ওকে অবশ্যই এ পাড়ার সবাই চেনে, বড় যন্ত্রণা করে। আপনার সঙ্গে কখনো বেয়াদবি করেনি তো? জি না। কেউ যখন বলে আপনার ছেলেকে চিনি, তখনই একটু বিব্রত বোধ করি। ওই দিন বাসার ছাদ থেকে কার মাথায় যেন পানি ঢেলে দিয়েছে। 11 বছর বয়স, এর মধ্যেই কিরকম দুষ্টুমি বুদ্ধি। আচ্ছা যাই। ডাক্তার সাহেব চলে যাবার পর নিশানাথ বাবু প্রায় 1 ঘন্টা মূর্তির মতো বসে রইলেন। ব্যাপারটা কি হলো তিনি কিছুই বুঝতে পারলেন না। এই 1 ঘন্টায় আরেকটি বিচিত্র ব্যাপার ঘটল। নিশানাথ বাবুর সামনের পাটির 2টি দাঁত পড়ে গেল। তার দাঁতে কোনো সমস্যা নেই, অথচ পাকা ফল যেভাবে পড়ে ঠিক সেইভাবে দাঁত পড়ে গেল। এর মানে কি? কি হচ্ছে এসব? তার ভয় করতে লাগলো। তিনি এক মনে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন। জীব ও জড়ে যে ঈশ্বর, জল ও অগ্নিতে যে ঈশ্বর, যে ঈশ্বর আকাশে ও পাতালে, সেই ঈশ্বরের কাছে সমর্পণ। তুষার এবং রাত্রি দুজনই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুষারের মুখ ভাবলেশীন, তবে রাত্রি একটু পরপর কেঁপে উঠছে, হাসি থামানোর চেষ্টা করছে। সে বুঝতে পারছে কাজটা খুবই অন্যায় হচ্ছে, তবু নিজেকে সামলাতে পারছে না। স্যারকে কি অদ্ভুত যে দেখাচ্ছে, মাথায় একটু চুলও নেই, আবার সামনের পাটির 2টো দাঁত নেই, তাও সহ্য করা যেত। কিন্তু এখন তাদের পড়াবার সময় খুটখুট করে 3টে দাঁত পড়ে গেল। এক মুহূর্তের জন্য চেহারাটা হয়ে গেল অন্যরকম। নিশানাথ বাবু বললেন, হাসিস না। রাত্রি বলল, হাসি এলে কি করব? তবে আপনাকে দেখে হাসছি না স্যার, অন্য একটা ব্যাপারে হাসছি। কি ব্যাপার? আছে একটা ব্যাপার, আমাদের স্কুলের একটা কাণ্ড। রাত্রি খুক খুক করে হাসছে, হাসি চাপার চেষ্টা করছে, পারছে না। তুষার বলল, ও কিন্তু আপনাকে দেখেই হাসছে স্যার। হুম, আমি স্যারকে দেখে হাসছি না, স্কুলের একটা ঘটনা মনে পড়েছে, এই জন্য হাসছি, বলেই হি হি করে হাসতে থাকলো। রাত্রি যে মিথ্যা কথা বলছে নিশানাথ বাবু তা বুঝতে পারছেন, আগেও বুঝতে পারতেন। মিথ্যা কথা বললে রাত্রির গলা অন্যরকম হয়ে যায়, আজও তার গলা অন্যরকম হয়ে গেছে। তবে নিশানাথ বাবু গলার স্বরের পরিবর্তন থেকে নয়, সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতিতে জানতে পারছেন রাত্রি মিথ্যা কথা বলছে। এই পদ্ধতি তিনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ পদ্ধতিটি যে কি তা তিনি নিজেও জানেন না। যেমন আজকের কথাই ধরা যাক, ছেলে মেয়ে 2টি বসে আছে তার সামনে। নিশানাথ বাবু কোনো এক জটিল প্রক্রিয়ায় ইচ্ছা মতো এদের দুজনের মাথার ভেতর ঢুকে যেতে পারছেন। মাথার ভেতরটা অনেকটা কুয়োর মতো, গহীন কুয়ো, এত গহীন যে ভয়ের বোধ হয় কোনো শেষ নেই। নিশানাথ বাবু জানেন না অন্যের মাথার ভেতর চলে যাওয়ার প্রক্রিয়াটি কি, তিনি শুধু জানেন যে তিনি তা পারেন। সেই গহীন কূপের মধ্যে তিনি যখন নামেন তখন তার রোমাঞ্চ বোধ হয়। কুয়োর দেয়ালগুলিতে থরে থরে কত কিছুই না সাজানো, মানুষের স্মৃতি, জ্ঞান ও অভিজ্ঞতা। কুয়োর গহীন থেকে উঠে আসে মানুষের চিন্তা, কল্পনা ও ভাবনা। একই সঙ্গে একজন মানুষ কত কিছু নিয়েই না ভাবতে পারে। মানুষের মাথার ভেতরে ঢুকতে পারার এই অদ্ভুত ক্ষমতার ব্যাপারটি নিশানাথ বাবু 2 দিন আগে বুঝতে পেরেছেন। এই 2 দিন অনেকের মাথার ভেতর তিনি উকি দিয়েছেন। এ বাড়ির মালি, দারোয়ান, ড্রাইভার, রাস্তার ওপাশের ভাই ভাই লন্ডি ছেলেটা, ডেল্টা ফার্মেসির রোগা লোক। তিনি লক্ষ্য করেছেন
এক একজন মানুষের জন্য এই কুয়ো এক এক রকম। কারো কারো কুয়ো আলোকিত, সেই সব কুয়োয় প্রবেশ করা এক গভীর আনন্দের ব্যাপার। এই যে শিশু দুটি তার সামনে বসে আছে, তাদের মাথার ভেতরের কুয়ো দুটি আলোয় ঝলমল করছে। সেখানে কিছুক্ষণ থাকাও গভীর আনন্দের ব্যাপার। আবার সম্পূর্ণ বিপরীত ধরনের কুয়ো আছে, সেখানে গাঢ় অন্ধকার। সেই সব কুয়োয় আলোর লেশ মাত্র নেই। কুয়োয় ঢুকলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আতঙ্কে অস্থির হতে হয়। আবার কারো কারো কুয়োয় অল্প অল্প কিছু আলোকিত, বাকিটা গাঢ় অন্ধকারে ঢাকা। এসবের মানে কি? পুরোটাই কি তার কল্পনা? রাত্রি বলল, স্যার, আপনার দাঁত পড়ে যাচ্ছে কেন? নিশানাথ বাবু বললেন, বুঝতে পারছি না, বয়স হয়েছে, সেই জন্য বোধহয় পড়ে যাচ্ছে। তুষার বলল, স্যার, আপনি কি জানেন বয়স হলে দাঁত কেন পড়ে যায়? না, জানি না। আমি জানি বুড়ো লোকদের শক্ত খাবার দরকার নেই, সেই জন্য দাঁত পড়ে যায়। কে বলল? আরু বলেছে। ও আচ্ছা, আরু সব কিছুই জানে। নিশানাথ বাবু বললেন, ট্রান্সলেশন নিয়ে বসো তুষার, ট্রান্সলেশনে তুমি বড়ই কাঁচা। রাত্রি বলল, ট্রান্সলেশনে আমি খুব পাকা, তাই না স্যার? নিশানাথ বাবু কিছুই বললেন না। তুষার তার ট্রান্সলেশন নিয়ে বসল। তার মুখ অপ্রসন্ন। ইংরেজি তার অসহ্য লাগে, তার চেয়েও অসহ্য লাগে ট্রান্সলেশন। সে খাতা খুলল, বাড়ির কাজ করতে হবে। যখন রোগী মারা যাচ্ছে তখন ডাক্তার এলেন। বাড়ি থেকে যখন বের হলাম তখন বৃষ্টি নামলো। যখন ঘন্টা পড়ল তখন স্কুলে গেলাম। তুষার পেন্সিল কামড়াচ্ছে। নিশানাথ বাবু বললেন, পারছো না? পারছি। রাত্রি বলল, ও মুখে বলতে পারছে না, আসলে কিন্তু পারছে না। তুষার রাগী চোখে তাকালো। রাগ সামলে খাতার ওপর ঝুঁকে পড়ল। আসলেই সে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। নিশানাথ বাবু হঠাৎ লক্ষ্য করলেন, তিনি তুষারের মাথার ভেতরে চলে এসেছেন। সেই গহীন কুয়োর মাঝামাঝি একটা জায়গায় তুষারের কষ্টটা তিনি বুঝতে পারছেন। সে বাক্যগুলির ইংরেজি প্রতিশব্দ সে জানে, কিন্তু সাজাতে পারছে না। কোন শব্দটির পর কোন শব্দটি বসবে তা তার জানা নেই। আচ্ছা, তুষারের মাথার ভেতর বসে কি ঠিক করে দেওয়া যায় না? এখান থেকে তাকে শেখানো কি সবচেয়ে সহজ নয়? চেষ্টা করে দেখবেন নাকি? এতে তুষারের কোনো ক্ষতি হবে না তো? নিশানাথ বাবু চেষ্টা করলেন। মুহূর্তের মধ্যে তুষার তা ধরে ফেলল। তুষারের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সে খাতার ওপর ঝুঁকে পড়ে একের পর এক ট্রান্সলেশন করে যাচ্ছে। রাত্রি বলল, স্যার, ও কি পারছে? হ্যাঁ, পারছে। নিশানাথ বাবুর খুশি হওয়া উচিত, কিন্তু তিনি খুশি হতে পারছেন না। এই জটিলতার কোনো কিছুই তিনি বুঝতে পারছেন না। কোনো একজনের সঙ্গে আলাপ করলে কেমন হয়? কার সঙ্গে আলাপ করবেন? যাকেই তিনি বলবেন সেই তাকে নিয়ে হাসাহাসি করবে। দীপাকে কি বলা যায় না? সে কি হাসাহাসি করবে? তুষার বলল, স্যার, আমাকে আরো ট্রান্সলেশন দিন, আমার ট্রান্সলেশন করতে ভালো লাগছে। নিশানাথ বাবু বললেন, যখন অন্ধকার হয় তখন পাখিরা আকাশে ওড়ে। তুষার খাতায় ইংরেজিটা লিখছে। খাতা না দেখেও নিশানাথ বাবু বুঝতে পারলেন তুষার নির্ভুলভাবে ট্রান্সলেশন করবে, কারণ ইংরেজিটা সে ভাবছে। তিনি তার ভাবনা বুঝতে পারছেন। এর মানে কি? হে ঈশ্বর, এর মানে কি? এর মানে কি? এর মানে কি? আলো কি ঘুমোচ্ছে? দীপা বুঝতে পারছেন না। আলো চোখ বন্ধ, একটা হাত মার গায়ে ফেলে রেখেছে। নিঃশ্বাস ভারী। লক্ষণ দেখে মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে, তবু দীপা নিশ্চিত হতে পারছেন না। তিনি ঘড়ির দিকে তাকালেন।
11:10 বাজে। প্রায় আধা ঘন্টার মতো হলো তিনি আলোকে শুইয়ে দিয়েছেন। আলোর মাথায় বিলি কেটে দিয়েছেন, পিঠে হাত বুলিয়ে দিয়েছেন। এতক্ষণে তার ঘুম এসে যাওয়ার কথা। তিনি খুব সাবধানে আলোর হাত ঘুরিয়ে বিছানায় উঠে বসলেন। মেয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস চাপলেন। এই মেয়ে তাকে বড় বিপদে ফেলেছে, অন্য এক ধরনের বিপদ, যে বিপদের কথা বাইরের কাউকে বলা যাবে না। বিপদের ধরনটা বিচিত্র। সন্ধ্যা মেলাবার পর থেকে আলো তার বাবাকে সহ্য করতে পারে না। দীপাকে মেয়ে নিয়ে আলাদা ঘুমোতে হয়। সেই ঘরে মহসিন সাহেব উকি দিলে সে অন্যরকম হয়ে যায়। কঠিন চোখে বাবার দিকে তাকায়, শক্ত করে মাকে চেপে ধরে। জ্যান্ত এক ধরনের শব্দ করতে থাকে। মহসিন সাহেব দুঃখিত ও ব্যথিত হন, মন খারাপ করে বলেন, ও আমাকে দেখে এরকম করে কেন দীপা? দীপা কাটান দিতে চেষ্টা করেন, কোমল গলায় বলেন, সব সময় তো করে না। তা ঠিক, সব সময় করে না, শুধু রাতেই এমন করে। কারণটা কি? রাতে বোধহয় ও বেশি ইনসিকিউর ফিল করে। আমার তা মনে হয় না। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় সে কোনো এক রাতে আমাদের অন্তরঙ্গ ব্যাপার দেখে ফেলেছে। হয়তো ওই ব্যাপারটা ওর মনে গেঁথে আছে। এইসব নিয়ে তুমি মন খারাপ করো না, একটু বুদ্ধি হলেই ওরকম আর করবে না। বুদ্ধি হচ্ছে কোথায়? যত বয়স হচ্ছে ও তো দেখি ততই। মহসিন কথা শেষ করলেন না, মুখ অন্ধকার করে ফেললেন। দীপা কি করবেন বুঝতে পারলেন না। বেচারা একা একা রাত কাটায়, এটা তার ভালো লাগে না। পুরুষ মানুষ শরীরের ভালোবাসার কাছে কাতর হয়ে থাকে, সেই দাবি মেটানো দীপার পক্ষে বেশিরভাগ সময়ই সম্ভব হয় না। মাঝে মাঝে রাত 11টার দিকে মহসিন এই ঘরের দরজার পাশে এসে দাঁড়ান, কঠিন গলায় ডাকেন, দীপা ঘুমোচ্ছ? দীপা বলেন, না, আসছি। ও বোধহয় এখনো ভালো মতো ঘুমোয়নি। দীপা খুব সাবধানে আলোর হাত ছাড়িয়ে উঠতে চায়। আলো সঙ্গে সঙ্গে জেগে ওঠে, ক্রুদ্ধ গলায় গর্জন করে ওঠে এবং দু হাতে মাকে জড়িয়ে ধরে। মহসিন ক্লান্ত গলায় বলেন, ওকে ঘুম পাড়াও, আমি শুয়ে পড়ছি। তিনি কিন্তু শুয়ে পড়েন না। ঘরে বাতি জ্বলে, চুরুটের গন্ধ অনেক রাত পর্যন্ত ভেসে আসে। দীপার বড় মন খারাপ লাগে, অথচ কিছুই করার নেই। যতবার তিনি উঠে যান আলো ততবারই তাকে জাপটে ধরে। আজ অবশ্যই আলো ঘুমোচ্ছে, ভাবভঙ্গিতে মনে হচ্ছে গাঢ় ঘুম, হয়তো আজ জাগবে না। দীপা সাবধানে বিছানা থেকে নামলেন, বাতি নিভিয়ে নীল আলো জ্বেলে দিলেন, পাশের ঘরে ঢুকলেন। মহসিন বেডে শুয়ে ন্যাশনাল জিওগ্রাফি পড়ছিলেন। স্ত্রীর দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আলো ঘুমোচ্ছে? জেগে যাবে না তো? একটা কোলবালিশ দিয়ে এসেছো? দীপা দরজার ছিটকেনি লাগিয়ে দিলেন। তার অবশ্যই খুব অস্বস্তি লাগছে। মাঝরাতে এ ঘরে আসা, আস্তে আস্তে কথা বলা, ছিটকেনি লাগানো, সবকিছু মনে করিয়ে দেয় এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে উদ্দেশ্যটি অন্য। বিছানার পাশাপাশি শুয়ে শুয়ে গল্প করতে করতে শরীরে পৌঁছানো এক অন্য ব্যাপার, এক অন্যরকম প্রস্তুতি নিয়ে এগোনো সম্পূর্ণ অন্য জিনিস। এতে নিজেকে কেমন যেন ছোট মনে হয়। দীপা অস্বস্তি বোধ করছেন। অস্বস্তি কাটানোর জন্য তিনি অন্য গল্প শুরু করলেন। তোমার স্যারের তো সব পড়ে যাচ্ছে জানো? না তো, দাঁত পড়ে যাচ্ছে। ওপরের পাটিতে একটি দাঁতও নেই। বলো কি? অদ্ভুত ব্যাপার না, নিচের পাটিতে সব দাঁত আছে, অথচ ওপরের পাটির একটি দাঁতও নেই। তোমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে না? অদ্ভুত তো বটেই। তিনি তার স্ত্রীর কথা এখন তেমন মন দিয়ে শুনছেন না। তিনি দীপাকে আদর করতে শুরু করেছেন। পুরুষদের সেই বিশেষ আদর দীপার একই সঙ্গে ভালো লাগে এবং ভালো লাগে না। দীপা বললেন, বাতি নিভিয়ে দাও, লজ্জা লাগছে।
তিনি গাঢ় স্বরে বললেন, একটু লজ্জা লজ্জা লাগলে ক্ষতি কিছু নেই, বাতি থাকুক। বাতি না থাকলে কি করে বুঝবো যে আমি এমন এক রূপবতী মেয়ের পাশে বসে আছি? অন্ধকারে সব মেয়েই দেখতে একই রকম। মহসিন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালেন। দুজনের ছায়া এসে পড়েছে আয়নায়। দীপাকে কি সুন্দর লাগছে দেখতে। বয়সের কারণে নিতম্ব কিছুটা ভারী হয়েছে, তাতে দীপার রূপ যেন আরো খুলেছে। দীপা বলল, আয়নার দিকে তাকিও না, আমার ভীষণ লজ্জা লাগে। লাগুক। মহসিন স্ত্রীর মুখে চুমু খেলেন, আর তখনই আলো চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে দরজায় এসে সে ঝাঁপিয়ে পড়ল। দরজায় কিল ঘুষি মারছে, দরজা আঁচড়াচ্ছে, মাথা ঠুকছে। দরজায় ঝুলন্ত পর্দা দাঁত দিয়ে কুটি কুটি করে ফেলতে চেষ্টা করছে। দীপা বললেন, মা আসছি, আসছি মা। আলো তার কথা শুনতে পেল না। তার পৃথিবী শব্দহীন। সে প্রবল আতঙ্কে দিশেহারা। দীপা চট করে দরজা খুলতে পারলেন না। কাপড় গোছাতে তার সময় লাগছে। এই সময় আলো একটা তাণ্ডব সৃষ্টি করলো। একতলা থেকে বাবুর্চি এবং কাজের মেয়েটা ছুটে এলো। তুষার এবং রাত্রির ঘুম ভেঙেছে। রাত্রি ভয় পেয়ে তার ঘর থেকে চেঁচাচ্ছে, কি হয়েছে আম্মু, কি হয়েছে? দীপা দরজা খুললেন। আশ্চর্য ব্যাপার, আলোর সমস্ত উত্তেজনার অবসান হয়েছে। সে কেমন যেন অবাক দৃষ্টিতে চারিদিক দেখছে। দীপা যখন তার হাত ধরলেন, তখন সে অন্যবারের মতো মার ওপর ঝাঁপিয়ে পড়ল না, বরং এমন দৃষ্টিতে তাকালো যেন সে মাকে চিনতেই পারছে না, কিংবা বিরাট কোনো ঘটনা তার জীবনে ঘটে গেছে, যার তুলনায় মার উপস্থিতি খুবই তুচ্ছ ব্যাপার। দীপা বললেন, এমন হইচই শুরু করলে কেন মামুনি? এরকম করো কেন তুমি? আলো দীপাকে অবাক করে ছুটে নিজের ঘরে চলে গেল। ঝাঁপিয়ে পড়ল বিছানায়। বালিশে মুখ গুজে মূর্তির মতো শুয়ে রইল। দীপা তার পেছন পেছন এলেন। আলোর পিঠে হাত রাখলেন। আলো কেঁপে কেঁপে উঠছে। দীপা গাঢ় স্বরে বললেন, কি হয়েছে মা, কি হয়েছে? আলোর কি যে হয়েছে সে নিজেও জানে না, আর জানতে পারলেও মাকে জানাবার সাধ্য তার নেই। আজ সে প্রচণ্ড একটা ধাক্কা খেয়েছে। তার একান্ত নিজস্ব জগৎ ভেঙে খান খান হয়ে গেছে।